আচ্ছা, প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন। আমার নাম মনীষা। পুরো নামটা কি মনীষা? জি না, মুনিয়া পারভিন মনীষা। আচ্ছা, মুনিয়া একটা নাম, মনীষা একটা নাম, পারভিন একটা নাম। নিকনেমটা মনীষা, মনীষা নামে সবাই চেনে, কিন্তু আপনি তিনটা নাম নিয়ে নিয়েছেন। বাসায় মুন বলে ডাকে, বাসায় আবার মুন বলেও ডাকে। মনীষা, মুনিয়া, মুন। ফ্রেন্ডরা মন্টি বলে ডাকে। ফ্রেন্ডরা মন্টি বলে ডাকে, তারপরে মর কিছু বাদ যায়নি। ওকে, মনীষা, মুনিয়া, মুন, মন্টি, পারভিন, মোট 5টা নাম ওর, কিন্তু আমরা ওকে এখানে মনীষা বলি ডাকি, সেটাই বরং বেটার হবে। বাই দ্য ওয়ে, মনীষা, হ্যালো 8920 নিশ্চয়ই শোনা হয়। জি। ওকে, হ্যালো 8920 বেসিক কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আপনার কিছু পরিচয় আমরা প্রথমে একটু রিভিল করতে চাই। লাইক আপনার এজ বর্তমানে কত? জুন মাসের 6 তারিখে 25 হবে। 25 বছর বয়স আপনার। কোথায় থাকছেন ঢাকাতে? খিলগাঁও। খিলগাঁওয়ে। জন্ম জেলা কোনটা, যে জেলায় জন্মগ্রহণ করেছেন? ঈশ্বরদী, পাবনা জেলা। ঈশ্বরদী, ওখানে কি বড় একটা রেল জংশন আছে, রাইট? হ্যাঁ। ওকে, আমার যাওয়া হয়নি কখনো। থাকা হয় না আমাদের ওখানে, ওটা আমাদের দাদু বাড়ি আর কি। দাদু বাড়ি, ওখানে আপনার জন্ম হয়েছিল? ওকে ফাইন। ঢাকাতে আছে ও, এবং ওর বয়স 25 বছর হতে যাচ্ছে। মনীষা হচ্ছে নাম, তার জীবনের গল্প আজকে এখানে প্রচার হচ্ছে। এখানে একটু নোটিশ করে রাখতে চাই, মনীষার জীবনের গল্প বলার পরে হয়তো মনীষাকে অনেকেই চিনবেন। বেশ কিছুদিন আগে জানুয়ারিতে ওর জীবনে একটা ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় সাম সর্ট অফ লিড নিউজ হয়েছিল, ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। কিন্তু হ্যালো 8920 ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লিট লাইফ স্টোরি। সো সেই জায়গাটি থেকে মনীষাকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর যে ঘটনাটি ওর জীবনে ঘটেছে সেটাও এই জীবনের গল্পেরই একটা পার্ট, সেটা হয়তোবা আমরা কোন একটা সময় রিভিল করব। প্রথমে একটু সাসপেন্স থাকলো, লেটস বিগিন দ্য স্টোরি। জি, আপনি শুরু করুন। আমি ছোট থেকে বড় হয়েছি বান্দরবনে। আমি ছোটবেলা থেকে নানুর বাসায় থাকতাম, আমার নানা ওসি ছিল আর কি। আচ্ছা। তো আব্বু আম্মু ঈশ্বরদীতেই থাকতো। আব্বু আম্মুর সম্পর্কটা আমার জন্ম বুঝার পর থেকে আমি দেখছি ভালো যায় না। যে 3 মাস ভালো যেত, 3 মাস খারাপ যেত। তো এই জন্য জন্মের পর থেকে আমি নানুর বাসায় থাকছি। প্লাস নানু কখনো আব্বু আম্মুর কাছে যাইতে দেয় নাই। বাসায় কোনো ছোট বাচ্চা ছিল না। তো আমার নানা। আপনি প্রথম সন্তান? আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। ওকে। আমি বড়, ভাইটা ছোট আমার পরে, তারপরে বোন। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বান্দরবনে, ওখানেই ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। মানে আমার লাইফের সবচেয়ে ভালো সময়গুলাই বান্দরবনে কাটছে। এখন পর্যন্ত মানে আমি স্বপ্নেই দেখি, প্রায় দেখা যায় আমি স্বপ্ন দেখি বান্দরবনে সেই পাহাড়, নদীর পাড়ে বসে আছি, পাহাড়ে ঘুরতেছি। প্রাইমারিটা ওখানেই কাটছে আর কি আমার। ওখানে যখন আমি ছিলাম ম্যাক্সিমাম সময় দেখা যেত ওখানকার চিটাঙ্গা ভাষায় কথা বলতো, তার নাহলে চাকমা ভাষায়। এখন অবশ্য ভুলে গেছি, এখন অতটা মনে নাই। তো ওখানে ক্লাস 5 পর্যন্ত ছিলাম। তো আব্বু আম্মুর সাথে ক্লাস 5 পর্যন্ত আমার মনে পড়ে 3 বার দেখা হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত আর কি। আব্বু আসতো দেখতে, মানে তার মন মেজাজ যদি ভালো থাকে দেখতে আসতো। আর আব্বু আম্মুর সম্পর্কটা খারাপ ছিল। আমার আব্বু একটু উড়নচণ্ডী টাইপসের ছিল, যে কিছু মানুষ থাকে না নিজের মতো নিজের লাইফটা লিভ করতে চায়, যে আমার যা ইচ্ছা আমি তাই করব, সংসার টংসারের উপর কোনো নাই। মানে আব্বু এমন ছিল না যে নেশাখোর বা অন্য মেয়ের প্রতি লিপ্সা, এরকম ছিল না। আর তার দেখা যেত উপার্জনের টাকা সেই ঘুরে ঘুরে শেষ করতো। আম্মুর সাথে প্রবলেম ছিল এটা নিয়ে। তারপরে 6-এ উঠবো আর কি, তখন আমি বান্দরবনে পড়াশোনা করছি হচ্ছে বালাঘাটাতে, বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো 6-এ উঠবো তখন আমার নানার পোস্টিং হয়, আমার নানার তখন পোস্টিং হয় কুমিল্লাতে। তো আমরা কুমিল্লা চলে আসবো, এই সময় হঠাৎ করে আমার আব্বুর মনে হয় যে তার মেয়ে কেন নানি বাড়ি থাকবে, তার মেয়ে তার কাছে থাকবে। তো এক প্রকার জোর করে আমাকে নিয়ে গেল, নিয়ে যায় আব্বু 6-এ ঈশ্বরদীতে, ওখানে ঈশ্বরদী গার্লসে আমাকে ভর্তি করে দিল, মানিকনগর গার্লসে। আমি আবার তখন অসুস্থ হয়ে যাই, আমার আবার হার্টের প্রবলেম দেখা দেয়। মানে আমার প্রবলেমটা দেখা দেওয়ার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার নানুর কাছে মামাদের কাছে ছিলাম, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। প্লাস আব্বুরও এই অসুখটা ছিল, দুইটা মিলাই মানে অনেক অসুস্থ হয়ে যায়। তারপরে ডাক্তারের কথা অনুযায়ী আবার ডাক্তার যখন বললো যে ওকে তাহলে ও নানির কাছে দিয়ে আসেন, তাহলে ও সুস্থ হবে, আবার আমার নানির কাছে দিল। তো আমার স্কুলটা চেঞ্জ করা হয় না, আমি ওই মানিকনগরই ওখানেই ভর্তি থাকি। জাস্ট কুমিল্লা যায়, আমি ওই ওখানে পুলিশ লাইন স্কুলে ক্লাস করতাম আর এখানে এসে পরীক্ষা দিতাম। মানে ম্যাক্সিমাম সময় আমি অসুস্থ থাকতাম। এমনকি আমার স্কুলে সবসময় বলা থাকতো যে আমার শরীর খারাপ থাকলেই আমাকে যেন বাসায় পাঠিয়ে দেওয়া হয়, এবং টিচাররা পর্যন্ত আমার অনেক টেক কেয়ার করতো। তো আমার শরীরের অবস্থা মানে কন্ডিশনটা এমন হয়েছিল যে আমি যখন তখন সেন্সলেস হয়ে যেতাম। সেন্সলেস হয়ে গেলে সেন্স সহজে ফিরতো না। আর আমার হার্ট প্রচুর উইক ছিল। দেখা যাচ্ছে টিচার ক্লাসে অন্য স্টুডেন্টরা মারতেছে, যারা পড়াপড়তাম টিচার তাদের মারতেছে, আমি মারা দেখে আমি অসুস্থ হয়ে যেতাম। বা মারতেছে, মারার সময় স্যার আমাকে জিজ্ঞেস করলো এই উপপাদ্যটা এটা প্রমাণ বলো, বা এই সম্পদটা এটা এটা যাও বোর্ডে যে বুঝাও,
আমি আর তখন পারতাম না, আমি তখন ভেকা চাই কাজ দিত। ওই যে মাঠ দেখছি, মাঠ দেখলে আমার নার্ভাস হয়ে যেত। হ্যাঁ, আমি আর কিচ্ছু বলতে পারতাম না। স্যার আমার দিক তাকাতে, তুমি মাত্র লেখছো, তুমি কেন বলতে পারতেছো না? তুমি তার মানে দেখে লাগছো? আমি না স্যার, আমি তো দেখে লেখিনি। তুমি দেখে লাগো, তুমি এখন বলতে পারতেছো না কেন? কেন বলতে পারছো নিজের? আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে, আমি বলতে পারতেছি না। কিন্তু আমি সত্যি আমি না দেখিয়ে লিখছি, কিন্তু আমি পড়াটা পারি এবং আমি শিখেও আসছি, কিন্তু আমি বলতে পারতেছি না। তো এভাবে ক্লাস 8 পর্যন্ত দেয়। ক্লাস 8 পর্যন্ত খুবই অসুস্থ থাকি, এরকম হসপিটালে ভর্তি, অক্সিজেন দিয়ে রাখা লাগে। এর ভিতরে আবার রিমোটেড ফিভার হয় আমার, মানে একটার পর একটা আমার লাগে থাকে। এটা লেগে থাকার কারণ হচ্ছে ওই যে আমার নানুর কাছ থেকে আমার নিয়ে আসছে, আমার যে একটা মানে মেন্টালি একটা প্রেশার পড়ে গেছে যে আমাকে কেন নিয়ে গেল জোর করে। আর আমি আমার দাদু বাড়ি থাকবো না, ছোটবেলা থেকে থাকছি আমি ওখানে। দাদু বাড়ি মফস্বল এলাকা ছিল, আমি ওখানে যাই নিজেকে মানায় নিতে পারতাম না। ড্রেস আপ, চলাফেরা, এভরিথিং, সবকিছুতেই দেখা যেত আমাকে নিয়ে অনেকে অনেক রকম কমেন্টস করতো, আমি কেন এরকম ড্রেস পরি, কেন এমন চলি, এরকম হতো। দাদুর বাসাতে এরকম কোনো সমস্যা ছিল না, দাদুর বাসাতে সবাই অনেক ভালো, মফস্বল এলাকা যেটা হয়ে থাকে আর কি। তো ক্লাস 8 পর্যন্ত এইভাবে চলে। ক্লাস 9-এ উঠি, ওঠার পরে অতটা অসুস্থ হইতাম না আর কি। তখন পড়াশোনারও প্রেশার বেশি, সায়েন্স নিলাম, ফাঁকিবাজিও তখন আবার অনেক বেশি হয়ে গেছে। দেখা যেত কি সায়েন্সের ক্লাস আলাদা, আমরা 4টা পিরিয়ড করে, আর্টস কমার্স একসাথে সবাই মিলে 4টা পিরিয়ড করে তারপর সায়েন্সের ক্লাসে চলে যেতাম। এরপরে আমার মধ্যে যদি ইসলাম শিক্ষা ক্লাস করতে এই রুমে এই ক্লাসে আসা লাগতো, আমি আসতাম না। আমি করতাম কি, ক্লাসে বসে বসে ওই আমাদের ওই সায়েন্সের ক্লাসে বসে বসে আমি ঘুমাইতাম। এখন ক্লাসের রুমের ভিতরে একটা ওয়াশরুম ছিল, তো ওইটা ইউজ করতো না কেউ। আমি সুন্দর করে ওইটার ভিতরে বাসা থেকে পেপার টেপার নিয়ে যাই, সুন্দর করে ভিজতাম, খুব সুন্দর করে পেপার টেপার দিয়ে বালিশ বানায়। ওই ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসে দেখা যেত অনেক সময় পড়া শিখি নাই, ফাঁকিবাজি করতাম, তো প্রচুর পড়া শিখি নাই, বা দূর ক্লাস করবো না, প্রচুর ঘুম আসতেছে, বা রাত্রে জায়গায় জায়গায় প্র্যাকটিক্যাল করছি টরছি, আঁকছি টাকছি, ঘুমাইতে পারি নাই, এখন ঘুমাবো। আমি সুন্দর করে আমার ব্যাগ ট্যাগ নিয়ে দিয়ে আমি ওয়াশরুমের ভিতরে ঢুকতাম, ঢুকে সুন্দর করে আরামে শুয়ে থাকতাম। তো এইরকমই আর কি, এরকম ছোটখাটো অনেক দুষ্টুমি করতাম। টিচাররা অনেক আদর করতো। আদর করার কারণ ছিল কি, মানে আমি দুষ্টুমি করলেও মানে খুব টিচারদের সাথে খুব সহজেই মিশে যেতে পারতাম আর কি। আর মিথ্যা বলা এরকম ছিল না, মানে যা বলতাম টিচারদের সামনে সরাসরি সত্য কথাই বলে ফেলতাম, বা মুখে যেটা আসতো বলে ফেলতাম। খুব হাসি খুশি স্বভাবের ছিলাম আর কি, আর খুব চঞ্চল ছিলাম, খুবই চঞ্চল। আমি সাথী, আমরা দুজন সবচেয়ে বেশি দুষ্টুমি করতাম। এই মেয়েদের পিছনে পোস্টার লাগানো, এটা ওইটা লেখা, তারপর চুইংগাম লাগাই দেওয়া, ওর টিফিন চুরি করা, টিফিন চুরি করে খাওয়া, কে ওয়াশরুমে যাচ্ছে খেয়াল রাখা, দেখি ওয়াশরুমে গেছে, আস্তে করে টিফিনটা বের করে টিফিন চুরি করে খাওয়া। তো জিজ্ঞেস করতে কে খাইছে কে খাইছে, এক সময় একটা টাইম মানে হয়ে গেছে আমরা দুইজন, যে কারো টিফিন হলে এরকম করে তাকাই দেখতো যে এই দুইটাই নিশ্চয়ই করছে। আমরা আবার করতাম কি, আমি বিশেষ করে কমই সাথী, ও হচ্ছে পাউডার নিয়ে যেত মুখে দেওয়া, ট্যালকম পাউডার। টিফিন পিরিয়ডে করতে কি, এই পড়া রিভাইজ দিয়ে ও রিভিশন দিয়ে ও করতে কি, মুখ টুক ধুয়ে এসে মুখে পাউডার মাখতো। তা বলতো তুইও একটু মাখ মাখ। আমি কি না, আম্মু বাসায় গেলে আম্মু তো আবার বলবে কি তুই মুখে পাউডার মাখছিস, স্কুলে যায় পাউডার মাখা কি খরচ পরে, আম্মু বোকা দেবে মাখ মাখ কিনছে। আবার আমরা যাওয়ার সময় কত ঘামছি দেখে না। পাউডার মাখার মানেটা কি, মানে মাখলে কি হয়? পাউডার মাখার মানে হচ্ছে মুখ অনেক তেল তেল হয়ে গেছে, অনেক ঘামে আছি, একটু পরে স্কুল ছুটি দেবে, মানে মাজা টাজা বাইরে স্কুল থেকে বের হবো আর কি, মানে একটু ভালো লাগবে দেখতে, ফ্রেশ লাগবে। ওকে, এর ভিতর আমার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা পাউডার মাখাও কি, চকের গুঁড়াও তো পাউডারের মতো লাগে। পরে আমি ব্ল্যাকবোর্ডে চক ঘষতাম বা টেবিলের উপর চক ঘষতাম, ঘষে ওটারে পাউডার বানাতাম। মারায় আমি ক্লাসে সবাই বলতাম একটু পাউডার মাখ, পাউডার মাখ। বলতো পাউডারের গন্ধ নাই কেন? আমি কারে বলিস, এটা তোমার মামা দিচ্ছে, এটার কোনো গন্ধ নাই। যেই পাউডার নাকি স্মেল থাকে না, ওই পাউডার অনেক ভালো হয় ত্বকের জন্য। এরকম। আচ্ছা, এরপর অনেক সময়, এটা হচ্ছে 9-10 কথা বলতেছি, মানে খুবই দুষ্টুমি করছি। তো অনেক সময় হয়তো কি, বৃষ্টি হচ্ছে, তো স্কুলে গেলে যাদের শরীর বেশি ভিজে যায়, তো জামা কাপড়, তো টিচাররা প্রত্যেক রুমে রুমে যায় দেখতো কার বেশি বৃষ্টিতে বেশি ভিজছে। যদি যারা বেশি ভিজে যায়, তো তাদের বলতো তোমরা বাসায় চলে যাও। আর বাসা যদি কাছে হয়তো বলতো কি তাহলে বাসা থেকে আরেকটু ড্রেস পরে চলে আইসো, যে কয়েকটা পিরিয়ড করতে পারো। তা আমি করতাম কি, আমার বান্ধবী ছিল সাথী, করে বলতাম কি একটা কাজ করে চল কলের পাড়ে যাই। কলের পাড়ে যাই গায়ে পানি ঢেলে আসবো।
তারপর গায়ে পানি ঢালতাম, পানি ঢালা বলতাম স্যার দেখেন স্যার অনেক ভিজে গেছে স্যার, ঠান্ডা লেগে যাবে। তারপর নাকে এরকম আঙ্গুল দিয়ে এরকম শিশির করলেই তো হাঁচি চলে আসে, তো একটা হাঁচিয়া দিতাম এরকম ভাবে। তারপর এরকম ছুটি নিয়ে আমরা স্কুলের পিছন দিক দিয়ে সারা রাস্তা ঘুরতাম, হাঁটতাম, অমুকের গাছের এটা পায়রা খেতাম, তমুকের গাছের এটা পায়রা খেতাম। অনেক সময় টিফিন পিরিয়ডে ছুটি নিয়ে নিতাম। তারপর ছুটি নিয়ে এরপরে ওই ঈশ্বরদীতে তো মানে সবারই জানার কথা, ওইদিকে তো আম, লিচু, কাঁঠাল এগুলো আবার ফলনটা কিন্তু বেশি, তো ওখানে তো বাগানটাও বেশি। তো আমরা স্কুলের পিছন গেট দিয়ে বের হইতাম, বের হয়ে ওই দিক দিয়ে ওই খেয়াল করতাম কার লিচু পাহারা দিচ্ছে, কোন লোকটা একটু বুড়া মানে একটু বয়স্ক আর কি, বয়স্ক হলে একটু মানে ফাঁকি দিতে একটু সুবিধা হবে। তো এরকম দেখে একদিন করলাম কি, এক মুরব্বীকে যাই বলতেছি সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন, বলতেছে হ্যাঁ তোমরা কে, চিনলাম না তো, মানে ওখানকার ভাষায় বলতেছে। আমার দাদু বাড়ি হলেও আমি মানে ওখানকার ভাষাটা ওভাবে বলতে পারি না। আচ্ছা, বলতেছি যে আপনি আকমল ব্যাপারী চেনেন না? হ্যাঁ চিনি তো, কি হয়েছে? আমরা তো আকমল ব্যাপারীর নাতি। কয় তো কি হয়েছে? যে আমার দাদা তো এরকম লিচু দিতে বলছে 100, 100 লিচু দিতে বলছে। হ্যাঁ তাহলে দাঁড়াও পাইরে দেই। আমি কই দেন 100 লিচু দিতে বলছে, বাসায় যাওয়ার সময় নিয়ে যেতে। মানে আমরা আগেই খবর নিছি যে ওই গাছের অরিজিনাল মালিক হচ্ছে আকমল ব্যাপারী। আচ্ছা, আর সে হচ্ছে ওই যে প্রত্যেক বছরে মানে একজনের কাছে ওই যে লিজ দেয় না, মানে মনে করেন আমার গাছ থাকলো, আমি আপনাকে এই বছরের ফলনটা আপনার কাছে বিক্রি করে দিলাম, এরকম আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এরকম 100 লিচু দিল, আমরা দুজন তো আরাম এসে সারা রাস্তা হাঁটতেছি খাইতেছি, একদম খায়াটা তো মানে জিহ্বা টিব্বার অবস্থা 12টা বাজে যেত, তারপরেও খাইতাম। আরেক গাছের আম চুরি করতাম, ঢেল দিয়া আম পাড়তাম, কাঁচা আম। তো আমাদের ওইদিকে তখন নতুন বিশ্ব হচ্ছিল আর কি। তো আমরা ওই রাস্তা দিয়ে না এসে ওই নতুন বিশ্ব রোড দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর হইতো, বিশ্ব রোড দিয়ে গেলে তারপর ওই রাস্তা দিয়ে টাইম পাস করার জন্য হাইটা আসতাম। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম, গরুর গাড়ি দেখলে গরুর গাড়িতে উঠতাম, লাফাই উঠতেন। হ্যাঁ লাফাই উঠতাম। কোনো বান্ধবীর বাসা পড়লে ওই বান্ধবী যদি স্কুলে না যেত ওর বাসায় যেতাম, আরে তুই নাকি অসুস্থ, তুই স্কুলে যাস নাই কেন? তোরা স্কুল থেকে ছুটি, আরে ছুটি নিয়ে নিছি, ভাবলাম এদিক দিয়ে যাইতেছি তোর বাসায় হয়ে ঘুরে যাই। দুপুর হয়ে গেল, ওর বাসায় ঢেকা পরে ওই বাসায় লাঞ্চ করতাম। এইভাবেই আর কি ক্লাস 10 পর্যন্ত কাটে। তারপরে তো সামনে এসএসসি পরীক্ষার আগে আমি আবার ঘোরতর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, ওই টেনশনে আর কি। মানে এসএসসি পরীক্ষা টেনশনেই অসুস্থ? মানে আমি কোনো টেনশনই করতে পারতাম না। 9-এ যখন পড়ি তখন আমি আমাদের ওখানে হার্ডিং ব্রিজের নাম তো শুনছেন, তো হার্ডিং ব্রিজে উঠছি আমি, আমার মামা, মানে আমরা সবাই ঘুরতে গেছি, যে ওখানে হাঁটাহাঁটি করতেছি। তো ব্রিজে খুব একটা বেশি দূর যাইতে দেয় না, তো অল্প একটু গেছি। যাওয়ার পরে আমি নিজে যখন তাকাইছি তাকে আমি আর হাঁটতে পারি না, মানে আমার পাই উঠতেছে না, এমন একটা অবস্থা। সবাই দেখি সামনে আগে গেছে, আমি হাঁটি না, আমি ব্রিজের এরকম ধরে এরকম দাঁড়াই আছি, রেলিং ধরে। আর মামা বলতেছে কি ব্যাপার, আসো এদিকে আসো, আর অল্প একটুই তো যাবো, বেশি তো যাবো না। মামা আমি তো হাঁটতে পারি না। এখন আমি কান্না শুরু করে দিচ্ছি, আমি হাঁটতে পারি না। মানে এত মানে কোন টেনশনই করতে পারতাম না, কোনো ভয় জিনিসটা খুব কাজ করতো আর কি। তো এসএসসি পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাওয়ার পরে কিছুদিন হসপিটালে থাকলাম, তারপর একটু সুস্থ হয়ে গেলাম। এরপরে তো পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা দিলাম আল্লাহর রহমতে। আমাদের বাড়ির ওদিকে আবার একটা ছেলে আমাকে আবার খুব পছন্দ করতো, তো ওর নাম ছিল হচ্ছে রনা। মানে আমার ওরকম ছিল না, স্কুলে পড়তাম, মানে মাথায় ওই জিনিসগুলা প্রেম টেম তখনও অতটা মানে মাথায় ঢোকে নাই এই ব্যাপারগুলা আর কি। তো আম্মু জানলো ব্যাপারটা, আম্মু জানে, তো আম্মু সেই রকমই যে আমার মেয়ের মাথায় এখন এসব ঢোকে না, ইনকেস যদি আমার মেয়ের মাথায় সব বসা যায়, এই প্রেমের ভুট্টুত বসা গেলে তো সব শেষ, একবারে পড়াশোনা সব। তো আম্মু আবার ওই ছেলের বাসায় যায়, ছেলের খুব বইকে আসছে, ছেলের মার ইচ্ছা মতো বলে আসছে। ছেলের মার সাথে আমার আম্মুর মানে বিশাল একটা ঝগড়া, ও ছেলের মারে আমরা বড় আম্মু বলে ডাকতাম। তো আম্মু সেই ছেলের মাকে বিশাল বকাটকা দিয়ে আসতো, ছেলেরও বিশাল বকাটকা দিল। তো তারপরে এসএসসি পরীক্ষা দিলাম, এর মাঝখানে এসএসসি পরীক্ষার আগে এগুলো ঘটলো আর কি। পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি নিজেই আম্মুকে বললাম যে আম্মু এখন তো এসএসসি পরীক্ষা দিলাম, এখান থেকে আমি আর এখানে থাকবো না, আমি নানুর বাসায় চলে যাবো। আমার ওখানে ভালোই লাগতো না আসলে, ওখানে আমি অ্যাডজাস্ট করতে পারতাম না নিজেকে। তা আম্মু আবার আব্বুর সাথে কথা বললো যে ও তো থাকতে যাচ্ছে না। তারপরে আব্বু বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলে গেলে চলে যাক, কি আর করা। তো চলে আসলাম আবার নানার ওখানে। হ্যাঁ, কুমিল্লাতে। তো ওখানে গিয়ে আমি অ্যাডমিশন নিলাম কুমিল্লা গভর্নমেন্ট কলেজে, নানির কাছেই আবার গেলাম। কুমিল্লা গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম।
কলেজে ভালো সময় কাটতেছিল, ক্লাস পড়াশোনা সবকিছু নিয়ে। শয়তানিটা আগে থেকে একটু কমছে, একবারে কমে গেছে সেটা না, একটু দুষ্টামিটা কমছে আর কি। টিচারদের কাছে খুব পপুলার হয়ে গেলাম, আর বিশেষ করে কলেজে সবাই চিনতো চুল বড় মনীষা বললে সবাই চিনতো। চুল বড় মনীষা, অবশ্য এখন অতটা বড় নেই, কাইটা ফেলছি। আগে অনেক বড় চুল ছিল, সিল্কি ছিল তো, আর অনেক বড় ছিল, সবাই চুলের অনেক প্রশংসা করতো। অনেক ফ্রেন্ডরা দেখা যেত চুল নিয়ে ওই বন্যতা সেনের কবিতাও বলতো, চুল তার কবে কার অন্ধকার। দুষ্টুমি তো আর কমে নাই, টিচাররা এই দুষ্টুমির জন্য আরো বেশি চিনতো আর কি। অনেক দুষ্টুমি করতাম, তো ক্লাস করতাম, ক্লাসের শেষে এই আড্ডা মারতাম ফ্রেন্ডদের সাথে। তারপর তো প্রাইভেট ছিল, এইভাবেই কাটলো ইন্টার ফার্স্ট ইয়ারটা। সেকেন্ড ইয়ার 2007 আর কি, আমি 6 এসএসসি দিছি 2007-এর মাঝামাঝি দিয়ে আমার নানা বদলি হলো বরিশাল। তো এখন আমার নানা তখন রিটায়ার্ডের সময় চলে আসছে, মানে বরিশাল বদলি হলে ওখান থেকে, আমার নানাদের হোম ডিস্ট্রিক্ট আবার বরিশাল আর কি, তো ওখান থেকে রিটায়ার্ড করে ফেলবে আর কি আমাকে। আমি তাহলে এখন কি করব? এখন আমার নানা বললো যে তাহলে একটা কাজ করি, কলেজ ট্রান্সফার করি, ওকে আমি বরিশাল ভর্তি করাবো। এখন আমি যাব না, কুমিল্লা তো বহু বছর ধরে আসি, হাই স্কুলটাও তো ওখানে ক্লাস করছি, বা একটা পরিচিতি হয়ে গেছে। আমি বলতেছি আমি যাব না নানু ভাই, আমি কুমিল্লাতে থাকবো। কুমিল্লা থাকবা? তুমি একা একা থাকবা? তো আমি বললাম যে মেজো মামা আবার ছিল, মেজো মামা ওখানে চাকরি করতো কুমিল্লাতে, কিন্তু একটু আমি যেখানে থাকতাম ওখান থেকে একটু দূরে সাইডে আর কি। তাই বললাম মেজো মামা যেহেতু আছে, মেজো মামার ওখানেও থাকতে পারবো, বা আমি হোস্টেলেও থাকতে পারবো, কোনো সমস্যা নাই, আমি যাবো না। তো ব্যাপারটা নিয়ে সবাই একটু শুরু করলো যে হ্যাঁ একা থাকবে হোস্টেলে, কি দরকার। তো বড় মামা বেশি করতেছিল, না হোস্টেলে দেওয়া যাবে না। তো 3 মামা খুবই আদর করতো। তখন মেজো মামা ছোট মামার বিয়ে হয়ে গেছে, বড় মামার বিয়ে হয় নাই। এক পর্যায়ে সবাই রাজি হলো, তো আমি হোস্টেলে উঠে গেলাম। আমার রুমমেট আমরা ছিলাম 3 জন, আমি, নিপা আর মিমি ছিল। আমরা 3 জন একই সাথে পড়তাম, একই ক্লাসমেট ছিলাম। আমরা একটা ফ্যামিলির সাথে সাবলেট থাকতাম আর কি। পড়াশোনাও এবার ইন্টার পরীক্ষা সামনে চলে আসছে, তারপর ইন্টার পরীক্ষা দিলাম। মানে ওই সময়টা খুব খারাপ কাটছিল, হঠাৎ করেই ফ্যামিলি থেকে আলাদা আসি, একা একা আসি। আমি একটা কথা বলতে ভুলে গেলাম, ওটা হচ্ছে যে আমার নানার বদলি হওয়ার আগে 6 মাস আগে হঠাৎ করে আম্মু এরকম ফোন দিয়ে খুব কান্নাকাটি। তো আম্মু, আমার নানি বলতেছে কি ব্যাপার, কি হয়েছে? যে আব্বুর কথা বলতেছে, যে আব্বু অনেক মারছে আম্মুকে, খুব কান্নাকাটি। মানে আম্মু এই পর্যন্ত কখনোই আমার নানির কাছে আইসা আমার আব্বুর ব্যাপারে বা আমার দাদুদের ব্যাপারে কখনো কোনো কমপ্লেন করতো না, মানে যাই হইতো সে কখনো বলতো না, মা চিন্তা করবে যেন বলতো না। কিন্তু ওই দিন খুব কান্নাকাটি করতেছে। তো আমার নানি বলতেছে যে তুই আয়সা পর, যা হওয়ার হবে পরেরটা পরে দেখবো, তুই মানে আমার ছোট ভাইয়ের কথা বলতেছে, ওকে নিয়ে চলে আসার জন্য। তারপরে আম্মু বলতেছে দেখি তাহলে। আম্মু আবার তখন চাকরিও করতো ওখানে। ওই কথা আম্মু বলার 4-5 দিন পরে হঠাৎ করে রাত্রে প্রায় 1-1:30টার দিকে আব্বু ফোন দিছে। আব্বু ফোন দিয়ে বলতেছে আমাকে যে মনীষা, তোমার আম্মুকে তো খুঁজে পাচ্ছে না। আমি কি খুঁজে পাচ্ছ না, এটা কোন ধরনের কথা? বলকে হ্যাঁ তোমার আম্মুকে খুঁজে পাচ্ছে না। আমাকে কেন খুঁজে পাচ্ছ না? আমার ছোট ভাইকে ফোন দিতে বললাম যে ওকে ফোন দাও। তারপর ওকে ফোন দিলাম, বলে আম্মু কই? ও কান্নাকাটি করতেছে, ও তখন ক্লাস 6-এ পড়ে। বলতেছে আম্মু তো খুঁজে পাচ্ছি না, আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে দেখে আম্মু নাই। আব্বু বললো যে আম্মু নাই, আমি উঠে আমি তারপর আব্বুকে বললাম তুমি একটু আমবাগানের ওইদিকে দেখো তো, ওইদিকে আসে। মানে আমি ভাবতেছি আমার আম্মু সুইসাইড করলো কিনা। রাইট, সবারই তাই চিন্তা ভাবনা আসছে মাথায়। আমার মাথায় আমি বললাম তুমি একটু ওইদিকে যাই দেখো তো। অনেককে আমি বললাম, আমার ছোট ভাই, যে যাই দেখতো। আম্মু তো যাই দেখলো না, আম্মু নাই। এখন আম্মুকে পাওয়া যায় না, পাওয়া যায় না। আমার আব্বু আমাকে মোটেও বলে নাই যে আসলে আম্মু কেন বাসায় নাই, বা আম্মু কোথায় গেল, কি জন্য, বাসায় কি করছে। আমি আব্বুকে বারবার বলতেছি কি হয়েছে, কি হয়েছে। ও যে না কিছু হয় না, আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে প্রায় 3 দিন পরে হঠাৎ করে দেখি আম্মু কুমিল্লা আসা উঠছে। আম্মুর অবস্থা খুবই খারাপ। মানে আমার আম্মু আবার খুবই সুন্দর, আমার মতো না, একবার ফর্সা। আমি হয়েছে আমার বাবার মতো ফর্সা মানুষ, একদম শরীরে জায়গায় জায়গায় রক্ত জমে আছে আর কি, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি দেখেছিলেন নাকি শুনেছেন? হ্যাঁ, না আমি দেখছি নিজের চোখে। মানে সে ওড়না দিয়ে হাতগুলা ঢাকা রাখছে আর কি, মাথায় এক জায়গায় রক্ত জমে আছে। তো আম্মু এসে উঠলো, আমার নানি তো আম্মুকে দেখে কান্নাকাটি, হুঁশতারুস অবস্থায় শরীরে। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইলো, মাথার রক্তগুলা করা হলো, রিমুভ করা হলো যেখানে রক্ত জমেছিল। আমার আব্বুকে ফোন দিয়ে জানানো হইলো যে আম্মু আসছে বাসায়। তো আমার ছোট ভাইকে দিয়ে যাওয়ার কথা বলা হলো, ছোট ভাইকে দিয়ে গেল না। তো এরপরে আম্মুর মুখ থেকে শুনলাম যে মানে আব্বু খুব মারছে, এত মারছে, মানে আম্মু আর মার সহ্য না করতে পারে না, আম্মু বাসা থেকে বের হয়ে গেছে। কি করবে, ক্রিকেট খেলায় স্টাম্প দিয়ে মারছে। তো তারপরে আম্মু বের হয়ে গেল বাসা থেকে, বের হয়ে আম্মু নানুর বাড়িতে গেছিল।
ওখানে যে 2 দিন ছিল, থাকার পর তারপর কুমিল্লা চলে আসছে। এর মাঝখানে আমরা ছোটবেলা থেকে প্রায় আব্বু আম্মুর খালি ডিভোর্সের কথা শুনতাম, ডিভোর্স হয়ে যাবে, কিন্তু হয় নাই। আমার নানা নিয়ে চাইতো ডিভোর্স হয়ে যাক, কিন্তু আম্মুই দেয় নাই। আম্মু চিন্তা করতো মেয়েটা বড় হয়ে গেছে, ডিভোর্স দিব, মেয়েটার তো বিয়েরও একটা আছে, কেউ যদি শুনে ব্রোকেন ফ্যামিলি তখন তো বিয়ে করতে চাবে না, এই জন্য দিত না। কিন্তু এবার আর আম্মুর একদম মানে সহ্যই হচ্ছিল না। আম্মু বলতেছে দেখি এবার ডিভোর্স দিয়ে দেবো, আর তো সহ্য হচ্ছে না, 20 বছর ধরে সহ্যই করে যাচ্ছি, আর কত সহ্য করা যায়। এই মানুষ আমার কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, আমি নিজেই চাকরি করি, নিজের সংসার নিজে চালাই, খালি ছেলে মেয়ের দিকে তাকাই আমি সংসার করে যাচ্ছি। তারপরে আম্মু আবার এখানে ঢাকায় তারপর আবার নতুন জবে ঢোকে। তো জবে জয়েন করার পরে আম্মু তারপরে আব্বুকে, মানে এগুলোর আগের মধ্যে বলে, কিন্তু আব্বুকে ডিভোর্স না। আমার ছোট ভাইকে আনার খুব চেষ্টা করে, কিন্তু আমার আব্বু আমার ছোট ভাইকে দেয় না। তারপরে তো এই আমার নানা চলে গেল বদলি হয়ে, আম্মুও ঢাকায়, তারপরে মামাও ঢাকায় থাকে, আম্মু ঢাকায় থাকে, আম্মু ডিভোর্স দেয় না। তারপরে আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে এরপরে হঠাৎ করে একদিন শুনি আব্বু আম্মুর সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে। তো শুনে তো আমার মহা হ্যাপি যে ডিভোর্স আনে যাই হোক, আর কি কোন সন্তানই চায় না তার বাবা মার সম্পর্ক ঠিক হোক। তারপর আম্মু বলতেছে তাহলে চলো, তুমি তো বহু বছর বাড়িতে যাও না, চলো বাড়ি থেকে একটু তোমাকে ঘুরাই নিয়ে আসি। আমি বললাম না আমি যাবো না, মানে আমি দাদু বাড়িতে যাইতে চাইতাম না আসলে। মানে একটু ছুটি পাইলে ওই হোস্টেলে যে টাইমটা উঠলাম, একটু ছুটি পেলে নানুর বাসায় যাবো, দাদুর বাসায় না। আম্মু বললো না চলো, যাও না, বহু বছর সবাই দেখতে চাচ্ছে, চলো। পরে গেলাম দাদুর বাড়িতে। এখন দাদুর বাড়ি যাওয়ার পরে শুনি আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তখন আমি ইন্টার পরীক্ষা দিছি, মানে ওই গ্যাপটাতে আর কি, ছুটিটাতে। তো এখন আমি শুনে তো এটা খুব চেঁচামেচি, তখন আমার রিলেশন নাই কিন্তু কারোর সাথে। আমার চেঁচামেচি এই কারণে, মানে আমি এত অল্প বয়সে কেন বিয়ে করবো। তখন আম্মু বলতেছে আরে দেখলে কি বিয়ে হয়, কেউ দেখতে আসতে চাইছে আসুক দেখতে, যে এরকম বাড়িতে মেয়ে থাকলে 10 জন দেখতে আসবেই, আর দেখতে আসলে যে বিয়ে করে ফেলবো, দেখতে আসুক, দেখে যাক, আমরা যে কোনো একটা ব্যাপার নিয়ে কাটাই দিব, কোনো সমস্যা নেই। তো আমি আর জানি না দেখতে আসবে, আমি বাইরে ক্রিকেট খেলতেছিলাম, তো দেখি 2টা ছেলে আইসা জিজ্ঞেস করতেছে আর কি যে এখানে মনীষাদের বাসা কোনটা। আমার চাচতো বোনকে জিজ্ঞেস করতেছে, আমার চাচতো বোন হচ্ছে ওই যে ওইটা মনীষা। তো আমি তখন আমার একটা 3 কটা প্যান্ট আর গেঞ্জি পরেছিলাম। আমি ছেলে 2টারে দেখে আমি আবার চিন্তা করতেছি ছেলে 2টা কে, ছেলে তো এই এলাকার মনে হচ্ছে না। আবার আমি ওই এলাকার কাউকে তেমন চিনিও না। আমি বলতেছি কে হইতে পারে ছেলে, আমি একটু সামনের দিকে আগে গেছি। তো বলতেছে কিনা মনীষাদের বাসা কোনটা। আপনারা কোথা থেকে আসছেন? বলতেছে আমি তো এরকম মনীষার আম্মু আসতে বলছে এরকম। তখন আমি শুনে আমি আর কোনো কথা না বলে আমি বাড়ির ভিতর চলে গেছি। তারপর আম্মুর আমি বলতেছি আম্মু তোমার গেস্ট আসছে। আম্মু আবার ওনাদের নিয়ে ড্রয়িং রুমে বসাইলো। আমি আবার ড্রেস চেঞ্জ করে আমি যাই বসলাম, কথা বললাম। তা আমি আবার ছেলেটাকে চিনতাম, ছেলেটাকে দেখেই আমি আবার চিনতে পারছি ছেলেটা আমাদের আমার সম্পর্কে আত্মীয় হতো। আচ্ছা। তো ওই ছেলের সাথে আম্মু আমার বিয়ের কথা বলছে, মানে ছেলেটা বড় হওয়ার পর আমাকে দেখে নাই, ছোটবেলা দেখা হয়েছিল আর কি। ছেলেটাকে দেখে আমি চিনছি, এরপর কথাবার্তা বললাম। ছেলের একটা ফ্রেন্ড গেছে ঢাকা থেকে, তো ছেলের ফ্রেন্ডের সাথে কথা হইলো। তা আমার ফোন নাম্বার নিল। ফোন নাম্বার নেওয়ার পরে আমি ইন্টারে উঠেই ফার্স্ট মোবাইল ইউজ করি, এর আগে ফোন ইউজ করি নাই। তো আমার ফোন নাম্বার নিল, নেওয়ার পরে তারপরে তো চলে গেল। এরপর আমি আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় থাকলাম বেশ কিছুদিন। থাকার পরে মানে ঢাকায় ছোটবেলা থেকে আসা যাওয়া হইতো, ওই আত্মীয় স্বজন থাকতো, এখানে বেড়াইতে আসতাম, মামার বাসা ছিল, মামার বাসায় বেড়াইতে আসতাম, এরকম ভাবে। তো তারপরে ঢাকা থেকে আবার কুমিল্লা চলে গেলাম, যে সামনে অ্যাডমিশন, চলে যাই। তারপরে কুমিল্লা চলে গেলাম। কুমিল্লা যাওয়ার পরে ওই ছেলে আমাকে ফোন দিছিল, যে ছেলে আমাকে দেখতে গেছিল, ওই ছেলে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে মনীষা এরকম তো তোমার আব্বু আমাদের বাসায় ফোন দিছে, ফোন দিয়ে যেন কি বলছে। আমি তো বলতে পারি না এই ব্যাপারে কোনো কথা, মানে ছেলে কিন্তু এর মাঝখানে আমাকে আর ফোন দেয় নাই, মানে ছেলে যে আমার সাথে লাইন মারবে টাঙ্কি মারবে এরকম কোনো চেষ্টাও করে নাই, দেখতে গেছে। তারপরে এই কথা বলে আমি বললাম যে আমি তো জানি না। আমি আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে ফোন দিচ্ছি। আম্মুকে ফোন দিয়ে বললাম আম্মু আব্বু নাকি ওই ছেলেদের, যে ছেলে আমাকে দেখতে গেছিল ওই ছেলের বাসা নাকি ফোন দিছে, কি নাকি বলছে। আম্মু বলতেছে আমি তোর সাথে পরে কথা বলতেছি, মানে আম্মু মেজাজ খুব খারাপ হয়ে আছে বুঝলাম। একটু পরে আম্মু ফোন দিল, ফোন দিয়ে আম্মু আমাকে বলতেছে হ্যাঁ তোর আব্বু এরকম কাজ করছে, ওই ছেলের বাসায় ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি উল্টাপাল্টা কথাবার্তা বলছে। মেয়ের বিয়ের কথা যেখানে হয়েছে সেখানে কি কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলে? হ্যাঁ আমি এরকম পাগল মানুষ নেই, আমি কয়দিন সংসার করবো, যার মাথাটা তাই ঠিক নাই, কোনো ব্যাপারে কোনো সেন্স নাই। ওখানে বিয়ে হোক আর না হোক, কিন্তু ওখানে যে একটা কথা বললো আমার নামে কিংবা তোর নামে, যে ফালতু কথা, যে আমার মেয়ে বিয়ে করবে না বা আমার বউয়ের সাথে আমার এরকম সম্পর্ক, বউ এরকম সেরকম, এগুলো বললে আমার তো ওখানে একটা মান সম্মানও থাকে, বিয়ে হলে হোক না হলে না হোক, আত্মীয়তার ভিতরে। তো আম্মু খুবই ফেড আপ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। এত মেজাজ খারাপ হয়েছে আম্মুর যে আম্মু এবার ডিভোর্স দিয়েই দিবে, এবং আম্মু ডিভোর্স দিয়েও দিল। এই আপনার বিষয়টাকে কেন্দ্র করে? হ্যাঁ,
মানে আব্বু ব্যাপারটাকে এত বড় করছিল আর আব্বু এত বাজে বাজে কথা বলছিল ব্যাপারটা নিয়ে, মানে আম্মু খুবই রাগ হয়েছে। বুঝতে পেরেছি যে আর সহ্যের তো মানে মানুষের একটা সহ্যের সীমা থাকে, এবার তো আর সহ্য হচ্ছে না। আম্মু ডিভোর্স দিয়ে দিল হঠাৎ করেই। আম্মু আমাকে ফোন দিয়ে বললো আমি তোর আব্বুকে ডিভোর্স দিয়ে দিছে। আমি শুনে মানে মনে হলো মানে আমি আসমানের পথে করলাম। একদিন তো খালি শুনতাম ডিভোর্স দিবে, হঠাৎ করে ডিভোর্স নিয়ে ইনফ্যাক্ট ভয় তৈরি হয়ে গেছে, ডিভোর্সটা কি, রাইট? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিল। আর ডিভোর্স দিয়ে দিল শুনে মানে আমি টোটালি শকড যে ডিভোর্স দিয়ে দিল। আর আব্বু কেন এই কাজটা করলো? আমরা চাইলাম আব্বু আম্মুর সম্পর্কটা এতদিন পরে ঠিক হয়ে গেল, এখন এই কাজটা করলো। আব্বু কেন করলো কাজটা? আমি আব্বু তো মেয়ে সম্পর্কে কেউ এই ধরনের কাজ করে? আর বিয়ে ওখানে আব্বুর পছন্দ না, বা আমিও চাচ্ছি না। আব্বু এই ব্যাপারটা আম্মুকে বলতো যে তুমি ওখানে বিয়ে দিও না মেয়ে, তাহলেই তো হইতো। এত কিছু করার কি দরকার ছিল? তো তারপরে আমি আব্বুর কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আব্বু তুমি কাজটা কি ঠিক করলা? এখন যে এরকম একটা ব্যাপার হয়ে গেল, আম্মু তো ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে, এখন কি করবা তুমি? আমাদের লাইফটার কি হবে? আমরা কার কাছে থাকবো? তা আম্মু ডিভোর্স লেটার লিখে দিল হচ্ছে ছেলে বাবার কাছে থাকবে, মেয়ে মার কাছে থাকবে। এরপর আম্মু অনেককে আনার খুব চেষ্টা করছে, আনতে পারে নাই, আব্বু দেয় নাই অনেককে। তারপরে আমি কুমিল্লাতে অ্যাডমিশন নিলাম ভিক্টোরিয়া কলেজে ডিগ্রিতে। তারপরে আমি পড়াশোনা শুরু করলাম আবার। আর মাথার ভিতরতে এরকম এসব টেনশন আসছেই, এই যে ডিভোর্স হয়ে গেল, এটা তো একটা আব্বু আম্মুর রিলেশন ভেঙে গেল, মানে বিশাল একটা ব্যাপার, মানে মনের উপরে খুব বড় একটা চাপ সৃষ্টি হলো আর কি। সারাক্ষণই মন মেজাজ খারাপ থাকতো, ম্যাক্সিমাম সময় মন মেজাজ খারাপ থাকতো যে এটা কি হলো, আমাদের লাইফটার কি হলো। ছোটবেলা থেকে নানু বাড়ি থাকলাম, বাবা মার ভালোবাসা পাইলাম না ওরকম, আবার এমন একটা ব্যাপার ঘটে গেল, কি হবে লাইফটার। তারপরে আমি তখন হোস্টেলে উঠলাম, ওখানে হোস্টেলের নাম ছিল নাহার মঞ্জিল। মানে আমরা যে সাইডে থাকতাম ওই সাইডটা পুরাটাই মেয়েরা থাকতো, আর যে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং এ পুরাটা মেয়েরা থাকতো। একটা রুমে 4 জন 3 জন 2 জন এরকম রুম ছিল, তো আমরা 4 জনের রুমে থাকতাম। আমি ফার্স্টে যখন উঠলাম নাহার মঞ্জিলে, তখন আমার রুমমেট ছিল আমি, নাজদিন, শিরিন আপু। অ্যাডমিশন নিলাম, তারপর পড়াশোনা শুরু করলাম। পরে আমি আবার প্যারামেডিক্যালে ভর্তি হলাম। হঠাৎ করে মনে হলো যে না, একজন বললো এক ফ্রেন্ড যে প্যারামেডিক্যালে কোর্স করতে পারছ, তুই তো সায়েন্স স্টুডেন্ট ছিলি, বেটার হবে। আর আমার পড়াশোনাটাও আসলে হচ্ছিল না, কারণ হচ্ছে ওই যে মাথায় ওই প্রেশার, মানসিক একটা চাপ, মানে পড়াশোনায় মনোযোগ বসাতে পারছিলাম না। দিন দিন দেখা যাচ্ছে আমার সবকিছু মানে ভালো করবো কি, আমার ওর খারাপ হয়ে যাচ্ছে সবকিছু। প্যারামেডিক্যাল ভর্তি হলাম, পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে গেলাম, ভাবলাম যে এটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখি। এবং আমি প্রচুর কিন্তু ওই যে দুষ্টুমিটা কিন্তু করতাম হোস্টেলে। আমি এত দুষ্টুমি করতাম, মানে আমি নাকি হোস্টেলে না থাকলে কারো নাকি ভালোই লাগতো না। মানে আমার দুষ্টুমি করার কারণটাই থাকতো কিন্তু ওই একটা ব্যাপার, মানে সবকিছু থেকে নিজেকে ভুলায় রাখা। তো প্যারামেডিক্যালে ক্লাস করতাম হচ্ছে দুপুর থেকে, আর অনার্সে ক্লাস করতাম সকাল থেকে। তো একদিন ওইটা হচ্ছে 2009 এর কথা আর কি। আমার 3 তলায় কর্ণি নামে আমার এক ফ্রেন্ড থাকতো। তো ও বললো যে আমি তো তখন প্রেম টেম করতাম না, এমনি জাস্ট ফ্রেন্ড সার্কেল ছিল, মানে ওরকম ফ্রেন্ড না যে বয়ফ্রেন্ড ছিল ওরকম না, ফ্রেন্ড। তো ও বললো যে মনীষা, আমার এরকম একটা ফ্রেন্ড আছে, ও তোমার সাথে কথা বলতে চাচ্ছে। আমি কথা বলতে চাচ্ছি, কথা বলাই দিও, সমস্যা নেই। বলে কথা বলতে চাচ্ছি কি, আমি পরিচয় করাই দিব, তুমি কথা বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো একদিন পরিচয় করাই দিল, ওর নাম হচ্ছে নাজমুল। হ্যাঁ, ওকে। তো পরিচয় করাই দিল, ও হচ্ছে বিজিএম থেকে মার্চেন্টাইজিং কমপ্লিট করছে। তখন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন না? তখন আমি অ্যাডমিশন নিলাম মাত্র, ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিচ্ছেন, ইন্টার কমপ্লিট করে ফেলছি। কোথায় অ্যাডমিশন নিলেন? এটা ভিক্টোরিয়াতে, কুমিল্লাতে। মানে আমি আর কুমিল্লা ছাড়লাম না। কোন সাবজেক্টে? প্যারামেডিক্সে? না, প্যারামেডিক্সে তো ভর্তি হলাম, পাশাপাশি আমি ডিগ্রিতেও ভর্তি হলাম। ওকে। তো তারপরে ভর্তি হলাম, এরপরে ওই নাজমুলের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে কথাবার্তা শুরু হলো ফোনে, এই হাই হ্যালো কথা আর কি, কেমন আছি, ভালো আছি, এগুলো এক কথা দুই কথা এভাবে। এটা 2009 এর কথা। জি। তো তারপরে এভাবে কথা বলতে বলতে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ও আমাকে একদিন প্রপোজ করলো যে আমাকে ওর ভাল লাগে, ও আমার সাথে প্রেম করতে চায়। তারপরে আমি বললাম যে আসলে প্রেম করবো কিনা জানি না, ভাল লাগে কথা বলতে পারি। তো এরকম ভাবে কথা বলতে থাকি। যাই হোক, দুজনের ভিতরে একটা প্রেম সম্পর্কই হয়ে যায় একটা টাইম। তো তারপরে এটা 2009 এর শেষের দিকে। তো আমি ওকে আমি বললাম যে দেখো, তুমি আমার সাথে প্রেম করতেছো, বা আমিও এরকম, আমাদের একটা রিলেশন আছে, রিলেশনটা কত দূর যাবে, কত দূর বলে, তুমি কতদূর নিতে চাও? আমি কতদূর নিতে চাই, মানে আমি তো ওরকম মেয়ে না
যে আজকে এক ছেলের সাথে প্রেম করলাম, ভাল লাগলো না, ছেড়ে দিব, কালকে একটা ছেলের সাথে প্রেম করলাম, ভাল লাগলো না, ছেড়ে দিব। আর আমার সাথে তুমি কথা বলে বুঝতেও পারছো আমি এরকম টাইপসের মেয়ে না। আমি তারপর বললাম যে দেখো আমার লাইফে এরকম এরকম প্রবলেম, ব্রোকেন ফ্যামিলি বা এরকম, এখন তুমি হচ্ছে তোমার বাবার একমাত্র ছেলে, এখন তোমার ফ্যামিলি থেকে কি মাইনা নিবে এগুলো সব? যদি এরা মাইনা নেয় তাহলে আমি সামনে আগাবো, আর যদি মাইনা না নেয় তাহলে বাবা আমাদের রিলেশন এখানে ব্রেকআপ করে দেওয়াটাই বেটার। ও বললো যে তাহলে আমি এখনই বাসায় বলবো, পরে বলে। বললাম না, পরে কেন, আমি কথা বলতে বলতে এমন সময় হবে তোমার উপর আমি অনেক দুর্বল হয়ে গেলাম, তখন তো আমি সরে আসতে পারবো না, তখন আমার লাইফের কি হবে? তুমি তোমার মতো তোমার বাবা মার কথা শুনলা, কিন্তু আমার লাইফের কি হবে? তারপর ওকে আমি অনেক প্রেশার দিলাম, প্রেশার দিয়ে আমি ওকে বাসায় বলাইলাম। বাসায় বলানোর পরে ওর বাসা থেকে, ওর বাবা মার একমাত্র ছেলে ছিল আর কি, ওদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল সব দিক দিয়ে। বাবা প্রফেসর ছিল চাঁদপুরের কচুয়াতে, বঙ্গবন্ধু কলেজে প্রফেসর ছিল, মাও শিক্ষিত ছিল। তো ওদের ফ্যামিলি থেকে ওরা চাচ্ছে না, ওদের ফ্যামিলির কথা হচ্ছে যে না আমরা ব্রোকেন ফ্যামিলির কোনো মেয়ে নিয়ে আসবো না, আমাদের একটা মাত্র ছেলে, আমরা ব্রোকেন ফ্যামিলি মেয়ে নিয়ে আসবো না। ও কথাটা আমার কাছে ফার্স্টে একটু লুকাই গেল, পরে আমি প্রেশার দেওয়ার পর বললো যে হ্যাঁ আমার বাসা থেকে এরকম রাজি না। আমরা রাজি না যখন বাবা, তাহলে তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি, আমি এই রিলেশন আর সামনে আগাইতে চাই না। তো ওকে আমি না বলে দিলাম, ও মানতে রাজি না। না আমি তোমার সাথে রিলেশন ব্রেক করবো না। আমি কেন ব্রেক করবো না? আমি যেভাবে হোক আমার ফ্যামিলিকে ম্যানেজ করবো। আমাকে তাহলে ম্যানেজ করেই তুমি আইসো, তুমি আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে সমস্যা কি? আমি এখানে কি জোর জবরদস্তি নাকি রিলেশন নিয়ে? তুমি বলো আমি যেভাবে হোক আমার ফ্যামিলি ম্যানেজ করবো। আমি কি তুমি যখন ফ্যামিলি ম্যানেজ করবো তুমি তখনই আইসো, এর আগে তোমার আসার দরকার নেই, আর এর আগে তোমার আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। যোগাযোগের সমস্যা কি? আমি যোগাযোগের সমস্যা তো আমি যত তোমার সাথে কথা বলবো আমি তত উইক হয়ে পড়বো তোমার উপরে। তো একটা সময় দেখা যাবে কি তোমার ফ্যামিলি থেকে রাজি হলো না, আর তোমার সাথে আমি কথা বলে যতটুকু বুঝতে পারছি আসলে তুমি তোমার ফ্যামিলির অমতে যাবো না। আমি অমতে যাবো না, আমি ফ্যামিলিকে রাজি করে আসবো। আমি কাছে ঠিক আছে তুমি রাজি করে আইসো। তো ওটার সাথে ওর সাথে আমার এরকম তর্ক বিতর্কই হয় বলতে গেলে। তো সময়টা একটু খারাপই যায়, মানে খুব খারাপ লাগে যে আমি ফার্স্টে থেকে আসলে আমি এমন চাই নাই আমার লাইফে। আর প্রেম টেমি করছে না, এরকম প্রেমই যেহেতু হইলো তাহলে এরকম হইলো কেন? তখন চিন্তা করলাম যে আসলে আমার মনে হয় প্রেম টেম এসব মনে হয় আমার হবে না, আমার দ্বারা প্রেম বিয়ে এসব সম্ভবই না, আর এরকম হওয়াটাই স্বাভাবিক। বাবা মা যেহেতু এরকম অবস্থা, তখন বিয়েটার উপরও না মানে একটা চলে আসলো যে বিয়ে হলেই মনে হয় ডিভোর্স হবে বা বিয়ে হলেই রিলেশন খারাপ হয়ে যায়, এরকম একটা মানে একটা চিন্তা ভাবনা। হ্যাঁ অটোমেটিকলি চলে আসলো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা। মনে করলাম তা লাইফে বিয়েই করবো না, এর থেকে বেটার এরকম একাই থাকা। তো হোস্টেলে খুব ভালো সময় কাটতো, মানে যারা আপুরা ছিল খুবই আদর করতো আমাকে, মানে খুব টেক কেয়ার করতো তারা আমাকে, খুব মজার সময় কাটাইছিল হোস্টেলে আর কি। মানে বাবা মার সাথে থাইকাও মানে এত বাবা মার সাথে তো থাকিই নাই, যে সময়টাই ছিলাম খুব খারাপ সময় ছিল। আমি আবার আমার রুমমেটদের বাড়িতেও বেড়াইতে যাইতাম, দেখা যেত বাড়িতে যাইতাম না তো ওদের বাড়িতেই বেড়াইতে যাইতাম। আম্মু খুব চেষ্টা করতো ঢাকায় নিয়ে আসার জন্য, ঢাকায় ভর্তি হওয়া, ঢাকায় পড়াশোনা কর। আমি ওই ঢাকায় দেখা যেত ছুটি হলে সপ্তাহে একবার ঢাকায় আসতাম, আইসা বাসায় আইসা থাকতাম, কিন্তু আমি আবার চলে যেতাম। আম্মু বারবার বলতো যে ঢাকায় ভর্তি হওয়া, আমি এত বড় বাসা নিয়ে আমি একা একা থাকি, তুই থাক, তো সমস্যা। না আম্মু আমি থাকবো না। তো ওই নাজমুলের সাথে হয়ে যাওয়ার পরে, তো এটা হচ্ছে 2010-এর কথা, আমি প্যারামেডিক্যাল ক্লাসে যাব, আমি পড়া রিভাইজ দিচ্ছি আর আমি একটা চিত্র আঁকতেছি আর কি। এই সময় হঠাৎ করে একটা ফোন আসছে, ফোন দেওয়ার পরে বলতেছি যে সালাম দিয়ে বলতেছে কে? আমি জ্যাক বলতেছি। জ্যাক? হ্যাঁ। বুঝতে পারলাম যে নিশ্চয়ই টাঙ্কি মারার জন্য কেউ ফোন দিছে। তাই আমি বললাম ভাইয়া এখানে তো রোজ নামে কেউ নাই, আপনি অন্য নাম্বারে ট্রাই করেন। বলে কে বললো? এই যে আমি তো রোজকেই তো ফোন করছি, যে আপনি বলতেছেন। তারপরে বললাম যে না ভাই আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন, আসলে আমি তো মনীষা বলতেছি। মানে আসে না যে ফোন করলে করে বলবো আমি, আর আমার হচ্ছে ক্লাস কিছুক্ষণ পরে পড়তেছি, রিভাইজ দিচ্ছি, এই জিনিসটা মাথায় ঘুরতেছে। তখন আমি বলতেছি দেখেন ভাইয়া আপনি যেই হন আপনি পরে ফোন দেন, এখন না। আমি ভাবতেছিলাম আমার আবার কাজিনরা অনেক সময় ফোন দিয়ে ফাজলামি করতো, তো ভাবতেছি এরকম পরে আমি আপনি যেই হন আপনি আমাকে সন্ধ্যার পরে ফোন দেন। লাইনটা কাটিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখি আমি আবার পড়তেছি, 10 মিনিট পরে আবার ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর আমি বলতেছি যে কি ব্যাপার ভাই আপনি বারবার ফোন দিচ্ছেন কেন? বলতেছে আপনি কে এটা বলেন তো। আমি বলতেছি যে আমি যেই হই, আপনি কে? তারপর বলতেছে আমি তো বললামই আমি জ্যাক। আমি বললাম ভাই আপনি তো বললামই আপনি এখানে রোজ তো নাই, যেখানে আছে আপনি ওখানে খোঁজ করেন। বলতেছে আমি তো এখানেই খোঁজ করতেছি। আমি বলছি এখানে তো নাই রে ভাই। আমার বলতেছে আপনি কি করেন? আমাকে দেখেন ভাইয়া আপনি যাকে ফোন দিচ্ছেন সে ঠিক আছে, আপনি রোজকেই ফোন দিচ্ছেন, কিন্তু ফোনটা হচ্ছে আমার আপার, আমি হচ্ছে এই বাসার কাজের মেয়ে, আমি কাজ করি এই বাসায়। আর
ওকে। তো আপা তো হচ্ছে একটু ওয়াশরুমে গেছে, আপনি পরে ফোন দেন। তাহলে আপনি কেমন কাজে মেয়ে, আপনি তো আপনার মালিকের ফোন ধরছেন। আমি তো ওনার দেখাশোনা করি, আমি ওনার ফোন ধরতেই পারি, এটা ও তাই নাকি, আমিও তো এই বাসায় দারোয়ান বুঝছি। ওকে ওকে, দ্যাটস রিয়েলি গুড। আমি এই বাসায় দারোয়ান, আপনাদের বাড়িতে কি দারোয়ান টারোয়ান নিবে টিবে নিলে আমাকে জানায়েন তো। আমি বললাম হঠাৎ আমাদের বাড়িতে আপনি ঢুকতে ইচ্ছা করছে কেন? না আপনার কথা শুনে খুব ভালো লাগলো, তো আপনার বাড়িতে যে দারোয়ান নিয়োগ নেয় আপনি আমাকে জানায়েন তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে জানাবো। এবার আপনি ফোনটা রাখেন। তারপরে ফোন রাখতেছে না, যে আপনি কি কাজ করেন এই বাসায়, কি কি কাজ করেন ভাই বললেন না। বুয়াদের যে কি কষ্ট আমি বুঝি, আমি তো দারোয়ান, সারাদিন দাঁড়ায় থাকতে হয়, কত কষ্ট। আমি বললাম আপনার কি কষ্ট, আপনি তো খুব ভালো টিপস পান, দারোয়ান হলে তো কত সুবিধা, আসতে যেতে সালাম দিবেন আর টিপস পাবেন। আর আমার তো কত কষ্ট বলেন তো, কত কাজ করা লাগে সারাদিন, গরম মশলা লাগে, কাপড় কাচা লাগে। ওকে। 5-7 মিনিটের মতো কথা বলতে থাকি। কথা বলতে এরপর আমি বলি যে আচ্ছা দেখেন ভাই, আপনি যেই হন ভাইয়া, বহুত কথা হয়েছে ভাই, আমি এখন রাখি, আমার কিছুক্ষণ পরে ক্লাস, আপনি আমাকে আগামী 4-5 ঘন্টা ফোন দিবেন না, আমি আপনার পরে দরকার হলে ফোন দিলে দিব, আপনি ফোন দিবেন না, আর আপনি আমাকে ডিস্টার্ব করেন, আমি কিন্তু ক্লাসে ঢুকবো। তো এই কথা বলে ফোন রেখে দিই। এরপরে আমাকে আর ফোন দেয় না, আমাকে রাত্রে ফোন দেয়। তারপরে আমি বললাম যে হ্যাঁ বলেন কি বলবেন। বলতেছে যে আপনি মিথ্যা কথা বললেন কারণ আপনি বাসায় কাজের মেয়ে। আমি বললাম আপনি তো মিথ্যা বলছেন, আপনি কি দারোয়ান নাকি, দারোয়ানের কথা কি এরকম থাকে নাকি, দারোয়ানের কথা কেমন থাকে আমি জানি। আপনি মিথ্যা বললেন কেন? হ্যাঁ আপনি তো একটা মিথ্যুক দেখতেছি, কাজের মেয়ে বলছেন। কই আপনার আপা, কই আপনার আপাকে ফোন দেন। আমি বলছি আপনি কে বলতেছেন বলেন তো আসলে কি আপনি। তারপর বলতে আমি বললাম যে আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পাইছেন। পাইছি আপনার ফোন নাম্বার। আমি কোথায় পাইছেন? বলতেছে যে আপনি সজীবকে চেনেন, এরকম। আমি সজীবের থেকে ফোন নাম্বার পাইছি। তার আমি বলছি কোন সজীব? পরে চিন্তা করতেছে কোন সজীব কোন সজীব। পরে মনে হয়েছে ওই যে আমাকে দেখতে গেছিল আমাদের বাসায়, ওর সাথে ওর ফ্রেন্ড গেল ঢাকা থেকে, ওর নাম ছিল সজীব। ওকে। তারপর বললাম যে সজীব খিলগাঁও সজীব? বললো হ্যাঁ। আমি বললাম ও আপনি কি হয়? বলতেছে আমার ফ্রেন্ড হয়। আমি বললাম ও আপনাকে নাম্বার দিচ্ছে? বলতেছে হ্যাঁ, আমি ওর থেকে নাম্বারটা, ও দেয় নাই, আমি ওর ফোন থেকে নিছি। আমি আপনি কেমন খারাপ মানুষ যে আপনি ওর নাম্বার থেকে, ওর মোবাইল থেকে ফোন নাম্বার নিছেন। বলতেছে আসলে কি আপনাকে আমি আরো এক সপ্তাহ আগে একদিন ফোন দিছি, আপনি আমাকে খুব বকাবকি করছেন, আমি তখন অনেক ড্রাঙ্ক ছিলাম। আমরা 4-5 জন ছেলে মিলে আপনাকে ফোন দিছে, আপনি একটু মনে করেন। তারপর আমার মনে হয়েছে সত্যি 4-5 দিন আগে 4-5টা ছেলে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে মানে খারাপ কথা বলে এই ফাজলামি করতেছিল, গান গায়ে শোনাচ্ছিল, ফাজলামি করতেছিল, ভ্যান গাড়ি চালাইতেছিল, বলতেছিল যে ভ্যানে উঠবে কিনা। তার মানে আপনি আপনার ফোন দেওয়ার যে সোর্স, মানে কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে সেটা আপনি মোটামুটি খুঁজে পেলাম। তো তারপর আমি বললাম হ্যাঁ ফোন দিছিলেন 4-5 দিন আগে। বলতেছে আপনি তো খুব রাগী মানুষ, আপনি যে গালিগালাজ করছেন। আরে ভাই একটু কথা বললে কি হয়? আমি কথা বলবো না, এখানে জোর জবরদস্তি কিসের? বলতেছে একটু কথা বললে কি হয়? আমি না আমি কথা বলবো না, এখানে তো কোনো জোর জবরদস্তি নাই যে কথা বলতেই হবে। আর আপনি যদি আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার নাম্বারটা আমার ব্লক করতে আমি বাধ্য হবো। ততদিনে কি ওর নামটা কি উদ্ধার করা গেছে? ওর নাম ওই যে জ্যাকি বলতেছে। জ্যাকি বলতেছে। ওকে। তো উনি অনেক ভদ্র ভাষায় কথা বলতেছে, মানে খুব জেন্টাল আর কি। তখন বলতেছে যে আমি কি আপনার সাথে খারাপ ভাবে কথা বলতেছি, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি বলছি আপনি কি কারোর সাথে বাজি ধরছেন? সত্যি করে বলেন তো, এরকম দুষ্টুমি যদি করে থাকেন আমাকে বলতে পারেন। যদি কারোর সাথে বাজি ধরেন তাহলে ভাই আমি আপনার কথা বললে আমি আপনার জিতাই দিতেছি, তারপর ডিস্টার্ব করবেন না। তো বলতেছে আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আমি জাস্ট আপনাকে ফোন করছি, আমি আপনার গল্প শুনলাম এই জন্য আপনাকে ফোন করলাম। আমাকে কি গল্প শুনছেন আমার কথা? বলছে এই গল্প শুনছি আপনি খুব দুষ্ট, প্রচুর দুষ্টুমি করেন, মানে খুব ভালো আপনি এই সেই। আমি বলছি এটা কয় নম্বর পাম দিতেছেন আপনি? এত পাম দিলে তো ভাই আমি ফুলে যাবো, আমি এমনি চিকন মানুষ। ও বললো যে, আমি বললাম আপনি কিসে পড়াশোনা করেন? জিজ্ঞেস করলো মানে জাস্ট ইন্ট্রোডিউস আর একটা মানুষের পরিচয় হলে যা যা জানা যায়। তো এই জানাজানি হলো, ও পড়াশোনা করে হাবিবুল্লাহ বাহার থেকে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্সে আসা। তো আর আমি তো পড়াশোনা করতেছি, প্লাস ও পাশাপাশি অনার্স কমপ্লিট করে জবে ঢুকছে আর কি, নিউ জব। এই পরিচয় ওই রাত্রে আর কি কথা হলো, এটা প্রায় 8:30-9টার দিকে। তো মানে কথা শুনে, ছেলের কথা শুনে মনে হচ্ছে ছেলে আসলেই খুব ভদ্র। মানে অনেকে আছে না নিমচা শয়তান, ওই যে প্রথম ভদ্র ভাব নিল কিন্তু পরে আবার শয়তানি করে, এরকমও না, মানে ভদ্রই। তো রাত্রে কথা হলো, এরপরে ফোন রেখে দিলাম। পরের দিনও সকালে ফোন দিছে, ফোন দিয়ে সে অফিসে যাচ্ছে, আমিও ক্লাসে যাবো, আমি রেডি হচ্ছি। তারপরে এই কথা হইলো, মানে হালকা পাতলা কথা যাকে বলে। এর মাঝখানে ওই যে নাজমুল নামে যে ছেলেটা ছিল, ও কিন্তু আমাকে প্রায় ফোন দেয়। আচ্ছা, মানে আপনাদের এক ধরনের ব্রেকআপ হয়ে গেছে? মানে এটাকে এক ধরনের কি বলবো নাকি ব্রেকআপই বলবো? ব্রেকআপ হয়ে গেছে, তারপর সে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে। হ্যাঁ, ট্রাই করতেছে যে তুমি আমার সাথে কন্টিনিউ করো আর আমি যেভাবে হোক রাজি করবো। তো ফোন দিলে কথাবার্তা, ওই যে একটা কথা হয়েছে, একটা মায়া যখন জন্মাচ্ছে না,
তো একটা মায়া প্লাস ভালোবাসা যেটাই হোক ছিল তো। তো ওই ফোন দিলে কিছুক্ষণ কথা হয় টয়, কিন্তু আমি ওরকম সিরিয়াস রিলেশনে যাচ্ছি না আর কি। ফোন দেয়, কথা হয়, এদিকে আমার ওর সাথে কথা হচ্ছে। তো ও জ্যাক যে ও ফোন দিচ্ছে, ওর সাথে কথা হচ্ছে, কেমন আছি, ভালো আছি, ভালো মন্দ, ওর ভালো মন্দ আমার সাথে শেয়ার করতেছে, আমি আমার সবকিছু ওর সাথে শেয়ার করতেছি। মানে ভালো লাগতেছে, ওর কোম্পানিটা অনেক ভালো লাগতেছে, কথাবার্তা সবকিছুই অনেক ভালো লাগতেছে। এরকম চলতে চলতে প্রায় 1-2 মাস চলে যায়। আমি বলি, আচ্ছা এবার সত্যি করে বলো তো তোমার রিয়েল নাম কি? তারপর বললাম আমার নাম হচ্ছে জনি, নুরুজ্জামান জনি। নুরুজ্জামান জনি। হ্যাঁ। আচ্ছা। বাসা খিলগাঁও, তিলপাপাড়া। এটা হচ্ছে 2010-এর শেষের দিকে। তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় জনির সাথে আমার, খুব ভালো ফ্রেন্ডশিপ হয় ওর সাথে আমার। মানে ততদিন আপনাদের দেখা হয়নি দুজনে? না, দেখা হয়নি। আচ্ছা। তো আমার আবার বেস্ট ফ্রেন্ড যে ছিল ওর নাম হচ্ছে নয়ন। আমরা ছোটবেলার ফ্রেন্ড ছিলাম। জি। এটা আমাদের মানে ওর বাড়িও পাবনা ছিল। তো আমি এবার ওর সাথে সবকিছুই মানে বেস্ট ফ্রেন্ড যেহেতু সবকিছু তো শেয়ার করবোই, সবকিছু ওর সাথে শেয়ার করতাম। আর কুমিল্লাতে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল বাঁধন। তো ওদের সাথে আমি এবার জনির ব্যাপারটা শেয়ার করলাম। তো বললো যে তোর কি প্রপোজ করছিস? আমি না, প্রপোজ করে নাই বা প্রেম টেম করবে এরকম কোনো ভাব নাই ছেলের। আছে না অনেক ছেলেরা ফোন দিল, 2-3 মাস কথা বললাম বা 2-4 দিন কথা বললাম, ভাল লাগতেছে বা আই লাভ ইউ টা লাভ ইউ বলে ফেলে। এই ছেলের ভিতর না এরকম কোনো ভাবই নাই, জানোস। মানে আমি টোটালি শকড যে একটা ছেলে কথা বলতেছে একটা মেয়ের সাথে, কোনো ভাবই নাই, মানে প্রেম টেম করবে এরকম কোনো ভাবই নাই, বা প্রপোজ করবে এরকম কোনো ভাবই নাই। মানে কথা বলতেছে, ভালো লাগতেছে, কথা বলতেছে, ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ডের মতো, ওর ভালো মন্দ শেয়ার করতেছে, আমিও শেয়ার করতেছি, এরকম আর কি। মানে ভালো লাগতেছে কথা বললে, যে যাই হোক অ্যাটলিস্ট এরকম একটা ছেলে পাওয়া যেত, টাঙ্কি টাঙ্কি মারার কোনো চিন্তা ভাবনা নাই। হ্যাঁ। তো নয়নের সাথে শেয়ার করলাম। নয়ন আর আমার লাইফে যা হতো আমি সবকিছু আমার ফ্রেন্ড নয়নের সাথে শেয়ার করতাম এখন পর্যন্ত, এখন অব্দি। এরপরে ওর সাথে কথা চলতে থাকে, এটা 2010-এর শেষের দিকে। তো এর মাঝখানে কিন্তু আমাকে নাজমুলও ফোন দেয়। নাজমুল আমাকে প্রায় ফোন দেয়, মানে ওর ফোনটা লাগাতার প্রতিদিন থাকে না, ওর ফোনটা হঠাৎ মঠাৎ একদিন ফোন দিল। তো নাজমুল ফোন দিলে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, করলেও করা হয়ে উঠতো না। এক ধরনের সফট কর্নার কাজ করতো, কাজ করতো আর কি। তো তারপর ওর সাথে কথা বলি। এদিকে জনিকে আমি নাজমুলের কথাটা তখনও বলি নাই, যেহেতু আমার এটা হচ্ছে না, এটা আমি আর ঢাকঢোল পিটায় বলে তো লাভ নাই। জি। তো তারপরে 2011 জানুয়ারি 4 তারিখ জনির বার্থডে। হ্যাঁ। ওকে। আমি ঢাকায় আসবো আর কি। আমি তো আমার বাসায় প্রত্যেক সপ্তাহে আসি, মাঝে মাঝে 2-1 সপ্তাহ মিস হয় আর কি, আম্মুর কাছে আসি। তো আমি বাসায় আসবো, তো জনি বলতেছে যে তাহলে তো 4 তারিখে আমার বার্থডে, 4 তারিখের আগে আইসো। আমি বললাম দেখি, চেষ্টা করবো। আমি তো 4 তারিখেও যাইতে পারি, শিওর না, মানে ক্লাস যদি অফ থাকে ক্লাসের উপর ডিপেন্ড করে আর কি। তো আমার 3 তারিখে ক্লাস শেষ হলো, হতে হতে বিকাল হয়ে গেছে, আমি আর রওনা দেই নাই, যে 4 তারিখ ভোরে রওনা দেবো। আচ্ছা। 4 তারিখে সকালে আবার প্ল্যান কি 4 তারিখে দেখা করবেন ওনার সঙ্গে? না, এর আগে হচ্ছে সরি ভুলে গেলাম, মিস করছি। এর মাঝখানে এর আগে ওর সাথে আমার একবার দেখা হয়েছে। কিভাবে ফার্স্ট মিটটা? এটা হচ্ছে 2010-এর অক্টোবরে, শাহজাহানপুর ইসলামী হসপিটালটা আছে না, এটার নিচে দেখা হয়েছে। আমি আমার নানুকে ডাক্তার দেখাইতে আসছি, তো হঠাৎ করে আমি ওর সাথে দেখা করবো না, ও অনেক বলতেছিল দেখা করতে, দেখা করো। তো হঠাৎ করে মনে হলো যে তাক দেখাই করে যাই, ওর বাসা তো শাহজাহানপুর থেকে আর কতটুক। আমার নানুকে ডাক্তার দেখাইতে আসে। আমি বললাম যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি হসপিটালের এখানে চলে আসো। হঠাৎ করে আমি বলছি, ও কিন্তু 2-3 দিন ধরে আমি ঢাকায় আসছি আমাকে বলতেছি দেখা করার কথা, আর আমি হঠাৎ করে তখন ওকে বলতেছি আমি এখন দেখা করবা তুমি? আমি বললাম হ্যাঁ। বলতেছে আমি তো ড্রিঙ্কস করতেছি ফ্রেন্ডদের সাথে, মানে ওর ড্রিঙ্কসটা কন্টিনিউ করতো না, আচ্ছা, অকেশনালি আর কি, কোন ফ্রেন্ডের বার্থডে ছিল তখন ড্রিঙ্কস করতেছিল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করার দরকার নেই। না না আমি আসতেছি। ও আসছে, তো যায়া আমি ওরে দেখে আমি টোটালি শক, মানে ওরে দেখে আমি এত ভয় পাইছি। কেন ভয় পাইছি? ও জিম টিম করতো, তো শরীর ছিল ওরকম, হাইটও ওরকম, আবার ড্রিঙ্কস করছে, চোখগুলা লাল হয়ে আছে। ফার্স্ট মিট। হ্যাঁ, দেখে আমি চিন্তা করতেছি আল্লাহ রে আল্লাহ, আমি কোন গুন্ডার পাল্লায় পড়লাম। পরে আমি দেখে আমি তাকাই আছি, আমি বলছি তুমি জনি? বলতেছে হ্যাঁ। বলতেছে এই তোমার জন্য আমি ড্রিঙ্কস ফালাই আসছি, তুমি জানো আমি সব ফ্রেন্ড কত মিথ্যা কথা বলে আসছি, আজকে আমার অমুক ফ্রেন্ডের বার্থডে। আমি বললাম যে না আসলে আমি দেখা করবো না ভাবছিলাম, পরে ভাবলাম তোমার বাসার কাছে আসছি,
দেখা করেই যাই। মানে একটা জিনিস বুঝতে পারছি যে আপনাদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সো আপনারা দুজনের যে কোনো বিষয়ে খুব ইজি গোয়িং একটা ব্যাপার ছিল। দুজনকে দেখলেই যে দুজনের ভিতরে একটা অন্যরকম সফট কর্নার কাজ করে ব্যাপারটা এরকম না, খুবই ইজি গোয়িং যেটাকে বলে। হ্যাঁ বলুন। তো তারপরে ওরে দেখে আমি মুখের উপরই বলে ফেলছি, আমি বলছি তোমার দেখা তো আমার ভয় লাগতেছে। কি ভয় লাগতেছে? আমি তোমার দেখে ভয় লাগতেছে, তুমি তো যখন তখন আমার মনে মাইরা টেরা ফেলবা এরকম। কেন এরকম লাগতেছে কেন? আমি ভাই আমি শুনছিলাম তোমার হাইট বেশি, কিন্তু তোমার যে এরকম চিন্তা করতে পারে তো হাসতেছে। আমি তোমার চোখগুলো আরো লাল হয়ে আছে। বলতেছে আমার চোখ তো সবসময় লাল হয়ে থাকে, আর ড্রিঙ্কস করছি তো এই জন্য আর একটু লাল হয়ে আছে আর কি। তো ওর চোখগুলা মানে খুব সুন্দর লাগতেছে, পাপড়িগুলা এরকম ছিল, মানে আমরা মেয়ে মানুষেরও চোখের পাপড়ি এরকম থাকে না, মানে বড় বড় ছিল, আর মনে হয় কি মাস্কারা দিয়ে চোখের